আমরা আজকে ক্লাস 6-এর রায় ও মার্টিন সহায়িকার ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিকের 3 নম্বর স্কুল বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলের প্রশ্নগুলি সলভ করব। একের দাগের 1 নম্বর প্রশ্ন আছে, প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। 2-এর প্রশ্ন হচ্ছে, কোন গ্রহের অভিকর্ষজ বল সবচেয়ে বেশি? বৃহস্পতি আবার সবচেয়ে বড় গ্রহ। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 42 কিমি বেশি। সূর্যোদয়ের আগের সময়কে বলে উষা। 1915 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূ পর্যটক জাহাজ নিয়ে ভূ পরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন ম্যাগেলান। 6 নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারিকা। 2-এর দাগের প্রথম প্রশ্ন, 1956 সালে ভারতের রাজ্য ভাগ করা হয় প্রধানত এর ভিত্তি ছিল হচ্ছে ভাষা। 2-এর দাগের 2-এর প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ বা কেটু। 2-এর দাগের 4-এর প্রশ্ন, শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলা হয়। 3 দিক জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। 3-এর দাগের প্রথম প্রশ্ন, ভারতের 2টি রাজ্যের নাম লেখো যার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত। পশ্চিমবঙ্গ হবে ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। এটা ম্যাপ দেখে পড়লে মনে থাকবে। গিরিপথ কাকে বলে? এটা টেক্সট বইয়ের 71 নম্বর পৃষ্ঠায় আছে গিরিপথ। যে গিরিপথ দুটো পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথকে বলা হয় গিরিপথ। দুটো পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথকে গিরিপথ বলা হয়। উদাহরণ দাও। বানিহাল গিরিপথ, জজিলা গিরিপথ, নাথুলা গিরিপথ। 3 নম্বর প্রশ্ন, হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার 2টি কারণ লেখো। এটা আছে টেক্সট বইয়ের 72 নম্বর পৃষ্ঠায়। হিমালয় পার্বত্য অঞ্চল অসমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো নয়। এছাড়া প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুব কষ্টকর। পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না, ফলে এখানে মানুষের বসবাস তুলনামূলকভাবে কম। এবার আসছে 4-এর দাগের প্রথম প্রশ্ন, গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো। এটা রায় ও মার্টিন সহায়িকার 25 নম্বর পৃষ্ঠা 3 নম্বর প্রশ্নে আছে। গ্রহ নক্ষত্রের পার্থক্য, আহ্নিক গতি বার্ষিক গতির পার্থক্য, তারপরে অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য। এই 3টে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। 25 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর প্রশ্ন। নক্ষত্র গ্রহের পার্থক্য। তাহলে নক্ষত্ররা বয়সে প্রাচীন, নক্ষত্রের বয়স বেশি, গ্রহের বয়স কম বা গ্রহরা বয়সে নবীন। নক্ষত্রদের নিজস্ব আলো তাপ আছে, গ্রহের নিজস্ব আলো তাপ নেই, এরা নক্ষত্রের আলোয় আলোকিত উত্তপ্ত হয়। নক্ষত্ররা আকাশে মিটমিট করে জ্বলে, গ্রহদের আলো স্থির। নক্ষত্র জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, গ্রহ কঠিন ঘনবস্তু। নক্ষত্রগুলি ক্ষেত্র মানে অনেক বড়, গ্রহগুলি ক্ষেত্র মানে নক্ষত্রের তুলনায় ক্ষুদ্র। সূর্য, প্রক্সিমা সেন্টাউরি এগুলি নক্ষত্রের উদাহরণ। পৃথিবী, মঙ্গল, বুধ এগুলো গ্রহের উদাহরণ। তারপরে 4-এর দাগের 2-এর প্রশ্ন, অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য, এটা রায় ও মার্টিনের পৃষ্ঠা নাম্বার 76, 76 নম্বর পৃষ্ঠায় এই অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য আছে। এই যে অক্ষরেখার এই পার্থক্য, অক্ষরেখার বৈশিষ্ট্য এইগুলো বললেই বৈশিষ্ট্য হয়ে যাবে। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার,
এগুলি শুধু অক্ষরেখার এই পাঠটা লিখতে হবে, তাহলে এগুলোই অক্ষরেখার বৈশিষ্ট্য। দাগমা রেখার বৈশিষ্ট্য বললে এই দাগমা রেখার পাঠটা লিখতে হবে। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, এগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, অক্ষরেখার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য, এটা 20 নম্বর টেক্সট বইয়ের 20 নম্বর পৃষ্ঠাতেও আছে। 5 দাগের 1 প্রশ্ন, সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। এটা টেক্সট বইয়ে 74 নম্বর পৃষ্ঠায় আছে। সিন্ধু নদের গতিপথ তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের সিনকাবাব হিমবাহ থেকে উৎপত্তি, এরপর ভারতে প্রবেশ করে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানে এই নদী প্রধান উপনদীগুলোর সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে গিয়ে মিশেছে। তারপরে আছে বলতে হবে এর দৈর্ঘ্য কত। সিন্ধু নদের দৈর্ঘ্য 2900 কিমি। তবে ভারতে সিন্ধু নদের অবস্থান 2900 কিমি। তারপরে উপনদী বলতে হবে বিতস্তা, চন্দ্রভাগ, ঐরাবতী, শতদ্রু, বিপাশা। তারপরে হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে এটা প্রবাহিত হয়েছে। প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান প্রধান শহর বলতে হবে লে, শ্রীনগর, এটুকুনি বললেই হবে। যারা সহায়িকা দেখে পড়বে তাদের রায় মার্টিন সহায়িকায় আছে পৃষ্ঠা নাম্বার 243 পৃষ্ঠার 8 নাম্বার প্রশ্নটাই এই প্রশ্ন সিন্ধু নদের গতিপথ বর্ণনা করা আছে। 5 দাগের 2 প্রশ্ন আছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ করে যে কোনো একটি বিভাগের বর্ণনা করো। ভূপ্রাকৃতিক বিভাগ, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ হচ্ছে 5 প্রকার। এটা আছে টেক্সট বইয়ের 69 এবং 72 নম্বর প্রশ্নে। প্রথম প্রশ্নের উত্তর আছে 69 নম্বর পৃষ্ঠায়, দ্বিতীয় প্রশ্নের উত্তর আছে 72 নম্বর পৃষ্ঠায়। আর রায় মার্টিনের সহায়িকায় 239 নম্বর পৃষ্ঠার 1 নম্বর প্রশ্নে এটা লেখা আছে। 69 নম্বর পৃষ্ঠায় এই যে লেখা আছে, ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়। কি কি? উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরু অঞ্চল, আর উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। এইবার এই 5টা ভাগের মধ্যে যে কোনো একটি ভাগ লিখলে হবে। হয় উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল এটা লিখলে হবে, বা উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল এটা লিখলে হবে। আবার উপদ্বীপীয় মালভূমি অঞ্চল যে কোনো একটা, পশ্চিমের মরু অঞ্চল যে কোনো একটা পাঠ লিখলে হবে, বা উপকূলীয় সমভূমি অঞ্চল। এই যে 5টা ভাগের যে কোনো একটা ভাগ লিখতে হবে। তাহলে একটা ভাগ এইটা লিখে দেবে, উত্তরের পার্বত্য অঞ্চল বা এই উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল। এই যে উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল, দক্ষিণের উপদ্বীপে মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত, এইটুকুনি লিখে দেবে। বা এদিকে পশ্চিমের মরু অঞ্চলটা লিখে দিতে পারো, এই যে এইটুকুনি পশ্চিমের মরু অঞ্চল, এইটুকুনি লিখে দিতে পারো। 5 দাগের 3 নম্বর প্রশ্ন, চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও। এটা আছে টেক্সট বই 13 নম্বর প্রশ্নে। এই টেক্সট বইয়ে 13 নম্বর পৃষ্ঠায়
13 নম্বর পৃষ্ঠায় আছে প্রথমে লিখতে হবে চাঁদে বাতাস নেই, নিঃশ্বাস নেওয়া যায় না। চাঁদ পৃথিবীর তুলনায় হালকা, তাই তার আকর্ষণ শক্তিও কম। এখানে সমস্ত জিনিস পৃথিবীর তুলনায় 6 ভাগ হালকা হয়ে যায়। এখানে সব সময় নিস্তব্ধ, যত চিৎকারই করো না কেন কেউ শুনতে পাবে না, কারণ বায়ুশূন্য স্থানের শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। তাই এখানে নিজেদের মধ্যে কথা বলতে হয় ইশারায় অথবা রেডিওর মাধ্যমে। এখানে কোথাও গাছপালা নেই, এবড়ো খেবড়ো জমি, ছোট ছোট পাথর, গোল গোল বিশালাকার গর্ত, ধূসর ধুলোয় ভর্তি চারদিক। সূর্যের আলো পৌঁছাতে পারে না, তাই পৃথিবী থেকে এগুলোকে চাঁদের গায়ে কালো কালো দাগের মতো দেখায়। আর আকাশটা আদেও নীল নয়, ঘন কালো। বাতাস না থাকায় সূর্যের আলোর বিচ্ছুরণ হয় না, ফলে কালো রং নেই। সব কিছুই আলো পড়লে সাদা, আর না পড়লে কালো দেখায়। দিনের বেলাতেও আকাশে তারা ঝলমল করছে। এখানে একদিন যেতে পুরো 2 সপ্তাহ কেটে যায়। সূর্যের তাপে পাথর ভীষণ গরম হয়ে ওঠে, তাই দিনের বেলা প্রায় 117 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যায়। আবার রাত চলে 2 সপ্তাহ ধরে, তখন ভীষণ ঠান্ডা, তাপমাত্রা প্রায় হিমাঙ্কের 100-150 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যায়, যার ফলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয় রাতের বেলায়। তোমরা টেক্সট বই থেকেও পড়তে পারো। আবার রায় মার্টিন সহায়িকায় 15 নম্বর পৃষ্ঠায় 13 নম্বর প্রশ্নে এই প্রশ্নের উত্তর দেওয়া আছে। এই যে চাঁদের পরিবেশ সম্পর্কে আলোচনা করো। প্রথমে আছে পৃথিবী থেকে চাঁদকে অতি সুন্দর দেখালেও এখানকার পরিবেশ প্রাণহীন, রুক্ষ মরুভূমির মতন। তারপরে প্রথম পয়েন্ট ভূমিরূপ, পয়েন্ট করে এখানে লেখা আছে। তারপরে আছে লাল দাগ দেওয়া যেগুলো, সেগুলো পড়লেই হবে। তারপরে আছে বায়ুমণ্ডলহীনতা, তারপরে আছে কম অভিকর্ষজ শক্তি, তারপরে চাঁদের হচ্ছে গাঠনিক, ওইটা বলতে হবে না, চন্দ্র কলঙ্ক বা চাঁদের কলঙ্ক, দিন ও রাত্রির সংঘটন, তারপরে উষ্ণতা, তারপরে হচ্ছে নিস্তব্ধতা, তারপরে প্রাণহীনতা। পয়েন্ট করে করে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে। তোমরা এখান থেকে দেখে নিয়ে লিখতে পারো। থ্যাংক ইউ। এইভাবে সঠিক উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের কাছে এগুলি শেয়ার করে দাও।